নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের তর্কযুক্তি গল্পের আজকের অনুষ্ঠানে। আমরা প্রতি সন্ধ্যা আলোচনা টেবিলে বসে থাকে বিতর্কিত বিষয়, সেখানে রাজ্যের জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিতর্কিত বিষয়গুলো সামনে আসে। আমাদের তর্কযুক্তি গল্পের আসরে থাকেন অতিথিরা, কথা বলেন এই বিষয়ে। আজকের বিষয় রাজ্য রাজনীতিতে সরগরম করা একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত যে বিষয় সেটা নিয়ে, সেটা হচ্ছে রাজ্যের সিবিআই এসেছে আজকে জেরা করেছে রাজ্যের একজন মন্ত্রী বিজিতা নাথকে, এবং ওনার মহাকরণে ওনাকে জেরা করা হয়েছে এবং ওনারা দীর্ঘ 2 ঘন্টা ওনার সাথে কথাবার্তা বলেছেন। কি হয়েছে, কি আসলে ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে নিয়ে আজকের আলোচনা। আমরা শিরোনাম রেখেছি, যে বিষয়টা আমরা বুঝতে পারছি বা দেখছি এটা কি এই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের শিরোনাম রাখা হয়েছে সিবিআই এর ময়দানে মুকুলের পথে কি গড়াচ্ছে বিজিতা নাথের বল। অর্থাৎ সিবিআই এর যে ময়দান, সিবিআই এর যে বিষয় আশয় চলছে এবং আলোচনা চলছে, সিবিআই এর প্রশ্ন এবং জেরা, এটা কোন দিকে যাচ্ছে? মুকুল রায়ের পথে কি? কারণ পশ্চিমবাংলায় মুকুল রায়ের বিষয় আমরা জানি যে এখানে মুকুল রায় প্রথম অবস্থায় সিবিআইকে সবকিছু একেবারে খুল্লম খুল্লা বলে দিয়েছে বলে খবর। এরপরই সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, ওনাদের মতো রাঘব বোয়ালরা ধরা পড়েন এবং সিবিআই জালে ওঠে। সেই দিকে কি গড়াচ্ছে আজকের এই সিবিআই এর জেরা এবং বিজিতা নাথের প্রসঙ্গ? এই নিয়ে আলোচনায় আছেন, আমার সাথে আছেন শ্যামল রায়। স্বাগত জানাচ্ছি শ্যামল বাবু, ফরওয়ার্ড ব্লক থেকে, এবং বিদ্যজন উনি এই বিষয়ে আলোচনা করবেন আমাদের সাথে। এবং আমাদের মধ্যে উপস্থিত হবেন বলাই গোস্বামী, যিনি টিএমসির তৃণমূল কংগ্রেস থেকে আসবেন, পাশাপাশি সন্দীপ দত্ত চৌধুরী, যিনি রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী। আমরা কথা বলবো এই বিষয়ে শ্যামল বাবুর সাথে। শ্যামল বাবু, যে বিষয়টা বুঝতে চাইবো সেটা হচ্ছে আজকে যে ঘটনাটা হলো, এবং রাজ্য রাজনীতির ক্ষেত্রে আমরা অনেক দীর্ঘদিন ধরে মানে সিবিআই এর যে আশা রাজ্যে, এটা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে না, এবং এই প্রথম কোনো রাজনৈতিক একটা বিষয় নিয়ে সিবিআই, রাজনৈতিক না, আর্থিক বিষয় নিয়ে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীকে সিবিআই জেরা করলো, এরকম একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আজকের এই জেরার এবং এর পরবর্তী আজকে আমরা 7টায় বসলাম আলোচনায়, এখন পর্যন্ত যা আপনি দেখলেন বুঝলেন, এতে আপনার কি বোধগম্য হচ্ছে, কোন দিকে যাচ্ছে? না, প্রথম কথা হলো যে আজকে সিবিআই যে জেরা করেছে, মানে যে জিজ্ঞাসাবাদ করেছেন যেটা, সেই সম্পর্কে ডিটেলস তো আমি জানি না এখনো। আমরা মনে হয় আপনারও সেই ডিটেলস জানার কথা নয়, কিন্তু যেটুকু আমরা জেনেছি এটা পরিষ্কার করে বলা ভালো যে এখানে সিবিআই কোনো অ্যাকিউজ হিসাবে বিজিতা নাথের জেরা করেননি বা জিজ্ঞাসাবাদ করেননি। এখানে যে ধারাগুলো আছে সেই ধারাতে সাক্ষ্য প্রমাণ হিসেবে তাকে জেরা করার কথা তারা বলেছেন। এইটাই হলো মুদ্রা কথা। তো অভিযুক্ত হিসাবে কিন্তু কোনো জেরা করা হয়নি। এখন যে কোনো রাজ্যের যে কোনো ইয়েতেই এটা হতেই পারে। কাউকে সিবিআই তদন্তের ব্যাপারে রাজ্য সরকার কখনো বাধা সৃষ্টি করেনি, সিবিআই বলেছে সিবিআই তদন্ত হতেই পারে। সেই ব্যাপারে আমরা প্রথম থেকেই দেখেছি, কিন্তু বিরোধীদের একটা অপপ্রচার রয়েছে। পশ্চিমবাংলায় যে ঘটনাগুলো ঘটেছে, রোজভ্যালি কাণ্ডে বলুন, সারদা, তারপর আরও অন্য যেসব ব্যাপারে যেখানে চিটফান্ডের সঙ্গে আমরা তৃণমূল নেতাদের বিশেষ করে যেভাবে জড়িত হওয়ার ব্যাপারগুলো আমরা দেখেছি, এটা অত্যন্ত আপত্তিকর, এবং ভারতীয় সংবিধান মধ্যে এগুলো পুরোটাই বেআইনি, এবং এই জিনিসগুলো সঙ্গে এখানে এটা মিলিয়ে ফেলাটা কিন্তু ঠিক নয়। আমার মনে হয় এই ব্যাপারগুলো আমাদেরও একটু ভালো করে বিশ্লেষণ করা দরকার আছে। সেটার জন্য তো আপনাকে মানে আপনার আলোচনার কিভাবে আসলে এটা কতটুকু সত্যি বা কেমন দিকে যাচ্ছে, এটা কাউকে যে জিজ্ঞাসাবাদ করা মানে হচ্ছে তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া, এটা আমার মনে হয় একেবারেই মানে দৃষ্টিকটু ব্যাপার, এবং সেটা কখনোই মানে স্বাভাবিক বিষয় নয়। এটা টু আর্লি টু কমেন্ট যে তিনি দোষী হয়ে পড়েছেন তারই হয়ে যাবে, এইসব কথা যে বলে, এবং পশ্চিমবাংলার নেতা মানে যাদের ধরেছিল রাজনৈতিক নেতারা তাদের সঙ্গে তুলনা করার চেষ্টা করে, এইটা কিন্তু অত্যন্ত আপত্তিকর। আমরা দেখেছি যে মানিক সরকারের সঙ্গে মদন মিত্রকে করেছে, মানিক সরকার এরকম করেছে, এইরকম একটা তোলার তৃণমূলের থেকে বিশেষ করে দেখেছি তোলার চেষ্টা হয়েছে, কিন্তু একেবারেই এরকম কোনো ঘটনা নয়। মদন মিত্রের ঘটনা অনেক বেশি তথ্য প্রমাণ নিয়ে সিবিআই যেগুলো করেছে, এখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে এরকম কোনো বিষয়, এই ধরনের তুলনাই চলে না, এই ধরনের কোনো বিষয় না। একটা কেউ যদি ডাকে কাউকে কোনো মানে অনুষ্ঠানে, প্রাথমিকভাবে যখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ তখনও ওঠেনি এমন কোনো সংস্থাতে, সেখানে কেউ যেতে পারে, কোন নেতা, মন্ত্রী, এমএলএ বা জনপ্রতিনিধিরা, কিন্তু আমাদেরও পার্টি থেকে অনেক সময় আমাদের ডাকে, আমরা অনেক সময় যাই, এটা জনসংযোগের ব্যাপার থাকে, আমাদের ডাকলে অনেক সময় যেতে হয়। তার মানে এই না যে যাওয়ার মানে তার দোষের দায়ভাগ
যে যাবে তাকেই নিতে হবে এমন নয়। তাই যদি হতো তাহলে আমার কাছে একটা আজকে পেপারই আছে যে রোজভ্যালিকে আমাদের প্রধানমন্ত্রী আমাদের কংগ্রেসের সময় ইউপিএ গভর্নমেন্টের সময় রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এখানে আছে ছবিটা, এই রাষ্ট্রপতি, হ্যাঁ এই যে ছবিটা এখানে এই পত্রিকাতে আছে পরিষ্কারভাবে, রাষ্ট্রপতি রোজভ্যালি কাণ্ডের মানে যার কথা বলা হচ্ছে রোজভ্যালিকে একটা পুরস্কার দিচ্ছে তার সঙ্গে যুক্ত, তাহলে কি রাষ্ট্রপতিও এর সঙ্গে জড়িয়ে গেলেন? এই কথা কি আমরা বলতে পারবো? এই যে এখানে আছে পরিষ্কারভাবে যে রাষ্ট্রপতি দেখা যাচ্ছে যে চিট ফান্ডের তাহলে ব্যবসা কি তিনি প্রমোট করছেন, এটা কি আমরা বলতে পারবো এই কথা? এখানে কপিল সিবালের মতো নেতৃত্ব রয়েছে রাজনৈতিক নেতা দেখা যাচ্ছে সেই সময় রোজভ্যালিকে দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ রোজভ্যালিকে একটা পুরস্কার দেওয়ার একটা ইয়ে দিচ্ছে আর কি। তো সেটা এখন রোজভ্যালি চিট কাণ্ডের সঙ্গে কি তাহলে আমি বলবো যে রাষ্ট্রপতিও জড়িত হয়ে গেলেন? তার এখানের মধ্যে অন্য রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাহলে কপিল সিবালও জড়িত। এটা কি এরকম কোনো সিদ্ধান্ত আসা যায়? এরকম সিদ্ধান্ত আসা যায় না। তো এইরকম ঘটনা ঘটতে পারে, এখানেও ঘটতে পারে। আমরা কোনো জায়গাতে কেউ গেছেন তার মানে এই না যে তিনি এর মধ্যে জড়িত হয়ে গেছেন বা দোষী সাব্যস্ত হয়ে গেছেন ইতিমধ্যে। এরকম প্রচারটা কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার। আমার মনে হয় এই জিনিসটা হওয়া বাঞ্ছনীয় নয় আর কি। আর আইন তো আইনের পথে চলবে, যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার সেটা আইন যদি সেরকম মানে প্রভিশন অনুসারে তার যা হওয়ার তাই হতে পারে, কিন্তু কিছু করার আগেই যদি দোষী সাব্যস্ত করার চেষ্টা চলে এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি আক্রমণের তীরটা ওদিকে ঘোরানো হয় তাহলে আমার মনে হয় এটা আপত্তিকর এবং এটা জনগণের কাছে এবং সাধারণ মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। এটাই হলো আমার কথা। এবং আমরা যেটা অন্য তৃণমূলের অন্য নেতারা পশ্চিমবাংলায় কী করেছে তার সঙ্গে এটা জড়িয়ে দিলে বা অন্য রাজ্যে কী হয়েছে, আমরা আসামের নেতাদেরও দেখেছি, অনেককে ডেকেছে। আসামে যারা এখন আছে মন্ত্রীদের মধ্যেও কেউ কাউকে সিবিআই নাম ধরেই ডেকেছে। এগুলো তো হয়েছে। তো এইটাকে যদি এখনই প্রথমেই আমরা সবাইকে দোষী বলা যাবে না এইভাবে। আর অনেককে সিবিআই যারা করেছে তথ্য যে কোনো মানে তথ্যের ভিত্তিতে হোক যেভাবে হোক তাদের অনেকের আমরা দেখেছি পুলিশ কাস্টডিতে গেছে, সিবিআই কাস্টডিতে গেছে, তাদের জেলে রয়েছেন, এরকম আছে। তো সেগুলো হলো যারা করেছেন তাদের ব্যাপার, কিন্তু এর সঙ্গে যাকেই জিজ্ঞাসাবাদ করবে তাকেই দোষী বানিয়ে দেওয়া এইটা ঠিক না। এবং তার যে আমি যেটা বললাম যে এখানে অভিযুক্ত হিসাবে করেনি, শুনেছি আমি সাক্ষ্য প্রমাণ হিসেবে সাক্ষী হিসাবে হয়তো তার কাছে আসছিল কোনো সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রমাণের ব্যাপারে। আচ্ছা শ্যামলবাবু, এটা বুঝতে চাইবো এখানে অভিযুক্ত তিনি এইভাবে কিন্তু এসে তাকে যারা করেন। হ্যাঁ, তো আমরা অবশ্যই আসবো আপনার কাছে শ্যামলবাবু। আমাদের মধ্যে পৌঁছে গেছেন আলোচনায়, আমাদের আজকের আলোচনায় পৌঁছে গেছেন সন্দীপ দত্ত চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক, পাশাপাশি বিশিষ্ট আইনজীবী। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে আমাদের যে বিষয়টা রেখেছি বা শিরোনামটা আমরা রাজনৈতিক পরিস্থিতিতে এবং বর্তমান অবস্থার উপর ভিত্তি করে আমাদের শিরোনাম রক্ষিত হয় এবং লেখা হয় এবং এটা আমরা তর্কযুক্তি গপ্পতে রাখি বরাবরের মতো। এবারও এরকম একটা ব্যবস্থা, কারণ আমরা দেখেছি কি হচ্ছে, আমরা বুঝতে চাইছি আসলে অতিথিদের কাছ থেকে আসলে কতটা যাচ্ছে এই সিবিআই এর ময়দানে বিজিতা নাথ এই প্রসঙ্গটা মুকুলের মতো কি গড়াচ্ছে বা মুকুল রায়ের মতো কি পশ্চিমবাংলায় আমরা যেটা দেখলাম ওদিকেই গড়াচ্ছে নাকি, এটা বুঝতে চাইবো অতিথিদের কাছে। এবং আমাদের অতিথি একজন পৌঁছে গেছেন আমাদের আজকের আলোচনা। আমি যাবো সন্দীপ বাবুর কাছে। সন্দীপ বাবু, স্বাগত জানাচ্ছি। আসলে এই বিষয়টা বুঝতে চাইবো যে আজকের যে ঘটনা প্রবাহ আপনি দেখলেন, বুঝলেন, জানলেন মিডিয়ার মাধ্যমে বা অন্যান্য প্রসঙ্গে অন্যান্য ভাবে, আজকে কি মনে হয় এই যে বিজিতা নাথ একেবারে নির্দোষ স্থাপিত হয়ে গেলেন নাকি একেবারে নির্দোষ এটা প্রমাণ হয়ে গেল, নাকি মানে আরো কিছু আছে, না এটা মুকুল রায়ের যে একটা প্রবাহ ছিল ওই যে পশ্চিমবাংলা আমরা দেখেছি ওরকম কোথাও যাচ্ছে? আপনার ধরুন এটা তো সিবিআই বলতে পারবে, আমি তো আর সিবিআই এর আধিকারিক না। এটা একমাত্র সিবিআই বলতে পারবে কোন দিকে তাদের মানে ইনভেস্টিগেশনের গতি প্রকৃতি, অথবা চার দেওয়ালের ভেতরে বিজিতানাথ মহোদয়া কি বলেছেন কিংবা ওনার কাছ থেকে ওরা কি পেয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে এটা শ্যামলবাবু ঢোকার সময় শুনছিলাম, শ্যামলবাবু বলছিলেন মাননীয় রাষ্ট্রপতি প্রণব কুমার মুখোপাধ্যায় রোজভ্যালিকে পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত। ঠিক আছে, তো এই নিউজটা পুরস্কার দিচ্ছেন। হ্যাঁ, তো এটা তো ঠিক আছে, পুরস্কার দিচ্ছেন। এখন রোজভ্যালিতে টাকা রাখেন, প্রণববাবু কি বলেছেন কোথাও রোজভ্যালিতে টাকা রাখেন, এটা তো প্রণববাবু কোথাও বলেননি। আর আমার মানিক সরকার, জানি না আপনাদের আসবে কিনা, ঠিক আছে আমরা শোনাচ্ছি তাহলে আপনাকে। আপনি এই যে বিষয়টা আমার মানিক সরকার
আমার কাছে অডিওটা আছে, আমার মানিক সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনাদের বলছেন। এখান থেকে শোনা যাবে না, এখান থেকে শোনা যাবে না, আমরা শুনিয়ে দিচ্ছি আপনাদের তাহলে। কাছে, আপনার হ্যাঁ, কাছে আমরা সেই দেখবো অডিওটা মানিক আছে, সরকার, যেহেতু সেই সন্দীপবাবু কথাটা তুলেছেন এবং সেই বুঝতেছেন। ভিডিওটা মানিক সরকার, আমি রিপিট না করলেও সংক্ষেপে করে ইন শর্ট, কারণ টাইম ইজ ভেরি শর্ট আচ্ছা, সবার আচ্ছা, জন্য, ঠিক আছে। যে 750 থেকে 800 কোটি টাকার ব্যবসা করছেন, তা দেখে কোট আন কোট আমাদের বুঝতে অসুবিধা হয় না, ওদের ব্যবসা খুব ভালোভাবে জাকিয়ে বসেছে এই রাজ্যে। আমার সঙ্গে ওদের দুবার কথা হয়েছে এবং উনি রাজ্যের মানুষকে এগুলি বলে কি উৎসাহিত করেননি, নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে আমাদের সঙ্গে। হ্যাঁ, আমরা বলবো, আমরা তো যদি ডিপোজিটারও হই রোজভ্যালির, আমি গিয়ে বলবো কোনো কোথাও যে সন্দীপবাবু আপনি আসেন, আইনি একটু জ্ঞান দিয়ে যান, আমি গিয়ে বলবো রোজভ্যালির সঙ্গে আমার নিবিড় সম্পর্ক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, এগুলি দিয়ে মানুষ প্রভাবিত হচ্ছেন না। আর নিশ্চয়ই আমাদের রাজ্যের মন্ত্রী যিনি আজকে একুশড এবং ওনার accused না, with due respect, he is not accused, no. আপনার স্টুডিওতে আমি প্রথম দিন থেকে এই কথাটা বলছি, আজকেও বলছি, ইন্টারোগেশনের পরেও বলছি, আগামীকাল যদি সিবিআই কোনো স্টেপ নেয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো, কিন্তু আজকে পর্যন্ত বিজিতা নাথ ইজ নট অ্যাকিউজড ইন দিস কেস। আচ্ছা, তাহলে এতটুকু দাঁড়িয়ে আমি ব্যক্তিগত আমার বিদ্যা বুদ্ধি যতটুকু, আমার বিদ্যা বুদ্ধিতে রাজনীতি যারা করেন বলে, আমার বন্ধু মানুষ এসে গেছেন, উনি বলে দেবেন সবাই দুর্নীতিবাজ, সব দুর্নীতিবাজ, সব চোর, শাসক দল একেবারেই চোর, এগ্রিড, নো প্রবলেম। রাজনীতি যারা করেন, আমরা আইনের ছাত্র, আমরা আইনের বাইরে একটি কথাও বলবো না। বিজিতনাথকে 160 তে নোটিশ দিয়েছে, 116 নোটিশ ইজ ভেরি ক্লিয়ার, যে ইউ আর অ্যাকোয়েন্টেড উইথ দ্য সার্কামস্ট্যান্স অফ দ্য প্রেজেন্ট কেস টু হুইচ আই এম ইনভেস্টিগেটিং, দ্যাট মিন্স ক্যালকাটা কেস নাম্বার 39/2014, যেখানে গৌতম কুন্ডু ইজ অলসো ওয়ান অফ দ্য অ্যাকিউজড পারসন। এই চিঠির মধ্যেই লেখা আছে, বিজিতনাথের ক্ষেত্রে কিন্তু কোথাও লেখা নেই। সিপিএম আহাতা করতে গিয়ে ওই ঠাকুর ঘরেকে আমি কলা খাইনি, সিপিএম এর অবস্থাটা এরকম হয়েছে। ওরা সিটিএর কেন শ্রীজেশকে সরিয়ে দিলেন, তাতে মানুষের দিকে সন্দেহের তীরটা বেশি গেল যে সামথিং গোলমাল হয়। তপন চক্রবর্তী কমেন্ট করছেন সিবিআই কে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইউজ করা হয়, আর বিজিতনাথ আজকে ঢলাও সার্টিফিকেট দিয়ে দিলেন সিবিআই কে, আপনাদের কাছে নিশ্চয়ই বাইটেও আছে, ঢলাও সার্টিফিকেট দিয়েছেন, গালাগাল বিরোধী দলকে সার্টিফিকেট দিয়েছেন বিজিতনাথ, গালাগাল করেছেন আপনাদেরকে গালাগাল করেছেন, এবং গালাগালটা আমার মনে হয়েছে একজন মাননীয় মন্ত্রীর পদমর্যাদার পক্ষে যথেষ্ট হানিকর, যথেষ্ট সম্মান হানিকর। কেন উনি বলছেন আপনাদের ঘরে মা বোন নেই? এটা একটা কথা নাকি? ঠিক আছে, এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন উনি, আপনার মিডিয়াকে বলছে আপনার ঘরে মা বোন নেই। আমরা সন্দীপবাবু আপনার কাছে আসবো, কেননা আমরা আলোচনার খাতিরে আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের কাছে অবশ্যই সবকিছু ডকুমেন্টস থাকে, কেননা উনিও বলেছেন আমাদের মন্ত্রী মহোদয়া, পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গরাও কিন্তু কথায় কথায় ডকুমেন্টস প্রমাণপত্রের কথা বলে, তাই আমরাও সংবাদ জগৎ অবশ্যই প্রমাণপত্র এবং ডকুমেন্টস নিয়েই কথা বলি। আমরা সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করার মতো মানসিকতা এবং কর্মসূচি নয়, আর আমরা অবশ্যই সেখানে সংবাদ জগৎ সেই কাজটা করবে নিরপেক্ষভাবে, হয়তোবা সেই ক্ষেত্রে কারো গাত্র দাহন হতে পারে, সেক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী হোক না কেন, কিন্তু আমাদের কাজ আমাদেরকে করতে হবে, মানুষের কথা তুলে ধরতে হবে মানুষের কাছে, মানুষের সামনে। আচ্ছা, আজকে যেহেতু সন্দীপবাবু বলছেন আমাদেরকেও এভাবে মা বোন তুলে বকা হয়েছে বা মা বোন তুলে বলা হয়েছে, আমরা বলবো না যে এটা কোনো একদম খুব আমরা মনে নিয়েছি, তবে সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমি ব্যক্তিগতভাবে এবং পাশাপাশি একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে বলতে পারি, বা একজন সাংবাদিক হিসেবে, যে এরকম একজন মন্ত্রী যখন বলেন তখন আমাদের কর্তব্যনিষ্ঠায় আমরা কতটুকু কি করতে পারি, আমরাও তো বুঝতে চাইবো যে আসলে উনি কি বোঝাতে চেয়েছেন। মা বোনের বিষয়ে যে কথা বলা হয়েছে মন্ত্রী বিজিতনাথ যিনি বলেছেন, আমরা শুনবো উনি কি বলেছেন একটু। অনেক কথা লিখেছেন, আমি নাম বলবো না, নাম বলতে চাই না, আমি সব রেখেছি। তো এই এখতিয়ার কি আপনাদের আছে একজন মানুষ, একজন মহিলা সম্বন্ধে যা খুশি লিখবা, এবং যারা লিখেছেন তাদের কাছে প্রমাণ আছে কিনা আমি জানি না, যদি প্রমাণ থাকে তাহলে প্রমাণ নিয়ে আসবেন। অনেক কিছু লিখেছেন, অনেক কিছু বলেছেন আপনারা, আমি কোনো রিপ্লাই কাউকে দেইনি। আপনারা জিজ্ঞেস করেছেন পেয়েছি কিনা, প্রায় সবাই জিজ্ঞেস করেছেন, আমি সবাইকে বলেছি ইয়েস আমাকে নোটিশ করেছে, আমি অস্বীকার করিনি। আমি সাহায্য করবো কিনা জিজ্ঞেস করেছেন, ইয়েস বলেছি করবো। কিন্তু অনেক কিছু যা বেরিয়েছে, যা আপনারা বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন, সেটা আমার মনে হয় আপনাদেরও ভাবা উচিত। আপনাদের বাড়িতেও মা বোন আছে, নির্বাচিত হওয়াটা অপরাধের কিছু বলে মনে হয় কিনা আমি জানি না, আপনার এটাকে অপরাধের কিছু, যে নির্বাচিত হওয়ার কারণে তাকে যেমন তেমন যেমন খুশি যা খুশি বলা যাবে।
হ্যাঁ মাননীয় ম্যাডাম, আমরা অবশ্যই জানিয়ে রাখি আমাদের বাড়ির মা বোনরা অবশ্যই যদি রাজনীতির সাথে যুক্ত হন তাও কিন্তু অবশ্যই রোজভ্যালি বা চিটফান্ডের হয়ে কথা বলেন না এবং ওনাদের ব্যবসা বাড়ানোর জন্য কাজ করে থাকেন না। আর যেহেতু আপনি রাজ্যের মন্ত্রী, সেহেতু আপনার কর্ম করার যেমন অধিকার আছে, সংবাদ মাধ্যমও কর্ম করতে এবং সংবাদ মাধ্যম নিজের গতিপথে নিজেভাবে স্বাধীনভাবে কাজ করতে দায়বদ্ধ। সেই ক্ষেত্রে আপনার কথা লিখতে পারে এবং অন্যদের কথাও লিখতে পারে, সেই ক্ষেত্রে আপনি হয়তো হৃদয় ক্ষুণ্ণ হতে পারেন। তাই আশা করব আমাদের সংবাদ মাধ্যমের মা বোন এই বিষয়গুলোকে আপনি এনে অবশ্যই সংবাদ মাধ্যমের যে জাতিত্ব এবং গৌরবতাকে আপনি অবশ্যই আঙ্গুল নিষ্ঠ করবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে। আমরা যাব বলয়বাবুর কাছে। বলয়বাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। বলয়বাবু পৌঁছে গেছেন, বলয় গোস্বামী, যিনি তৃণমূল কংগ্রেস থেকে। আমরা যাব বলয়বাবুর কাছে জানতে, বলয়বাবু এই বিষয়টাকে কিভাবে দেখছেন? যখন উনি সিবিআই চলে গেলেন ওনাকে জেরা টেরা করে, তারপর উনি হামলে পড়েছেন সংবাদ মাধ্যমের উপর এবং সাংবাদিকদের উপর। ওনারা কেন এরকম লিখছেন, এরকম হচ্ছে, সেক্ষেত্রে মা বোনের প্রসঙ্গ তুলে এনেছেন, কি বলবেন? দেখুন, এখানে আইনজীবী সন্দীপ দা আছেন, অন্যান্য যারা আছেন। ভারতবর্ষের সংবিধানে আমার মনে হয় না কোথাও অন্তত মহিলাদের জন্য চাকরি ক্ষেত্রে বলুন, অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলুন, সংরক্ষণ দেওয়া আছে। কিন্তু অপরাধ ক্ষেত্রে বা অপরাধজনিত ঘটনার ক্ষেত্রে মহিলাদের কোনো জায়গায় ছাড় দেওয়া আছে বলে আমার জানা নেই। এটা আইনজীবী সন্দীপ ধাইছেন ভালো করে বলতে পারবেন। আমরা এখানে বলছি না উনি একিউজ পারসন। সিবিআই কেন উনাকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছেন এটা আগামী দিন পরিষ্কার হবে। তো সিবিআই যেহেতু এই রাজ্যের মধ্যে ৩৫ লক্ষ মানুষের মধ্যে সিবিআই একটা ঘটনায় ওনাকে নোটিশ করেছেন, নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটাকে নিয়েই সিবিআই ওনাকে নোটিশ করেছে। আর এই রাজ্যের মানুষ আমরা যারা, এবং আমানতকারী যারা 14 লক্ষ মানুষ, তাদের মধ্যেও একটা অংশের মানুষ ভালো করেই জানেন যে এই রোজভ্যালি কাণ্ডে, চিটফান্ড কাণ্ডে মাননীয় মন্ত্রীর কতটুকু যোগাযোগ আছে। এটা উনি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করলে কোনো কাজ হবে না। এবং এই রাজ্যের সরকার যেভাবে এই রাজ্যে চিটফান্ডকে মদত দিয়েছেন, এই সরকারটাই তো চিটফান্ডের মদতদাতা, পুরো সরকার। আপনারা প্রতিদিন করছে, বলয়বাবু আসবো, শুনুন, আপনারা প্রতিদিন বলছেন, প্রতিনিয়ত একটা কথা বলছেন যে বামফ্রন্ট, এই দল, এই সরকার, বিজিতা নাথ, ওনারা চিটফান্ডের মদতদাতা। কিন্তু আজকে সিবিআই এলো, সিবিআই তো কিছু পেলো না বলে মনে হয়। কেননা দেখলেন তো ওনার এক্সপ্রেশন বা ওনার ভাবনা, ওনার কথাবার্তা, এটাতেই এত প্রমাণিত হচ্ছে বা কিছু একটা আভাস পাওয়া যাচ্ছে যে শুধু মানে আপনারা বলছেন। দেখুন, সিবিআই কিছু পায়নি, পাবে, এটা হচ্ছে পরের কথা। এই রোজভ্যালি চিটফান্ড তো অনেকগুলি সংস্থা এসেছিল, তার মধ্যে এই রোজভ্যালির মামলায়, উড়িষ্যায় মামলা হয়েছে, কলকাতায় মামলা হয়েছে। এই মামলায় যেখানে রোজভ্যালির জন্ম, সেখানে এই মাত্র এনকোয়ারি শুরু হলো, তার আগে সিবিআই এনকোয়ারি করেনি। শুধু রোজভ্যালির যিনি এই রাজ্যের কর্ণদাতা অশোক সাহা, ওনাকে অ্যারেস্ট করেছিলেন। ওনাকে কি জিজ্ঞেস করেছেন এটা ওনারা বলতে পারবেন, উনি কি বলেছেন এটা ওনারা বলতে পারবেন। কিন্তু এই রোজভ্যালি কাণ্ডে অনেককেই তো অ্যারেস্ট করেছেন রাজ্যের বাইরে। কিন্তু যেখানে রোজভ্যালির জন্ম, এখানে মাত্র প্রবেশ করেছে, দরজা খোলা হয়েছে, কিছু পাওয়া যায়নি। আমার মনে হয় না কোথাও সিবিআই এই ধরনের ইঙ্গিত সংবাদ মাধ্যম বা কাউকে দিয়েছেন। তো আমরা বিশ্বাস করি, আমরা সিবিআইয়ের প্রতি আমাদের বিশ্বাস আছে। ভারতবর্ষে এই সংস্থাটা তার একটা সুনাম আছে, গৌরব আছে। তো এই রাজ্যের 14 লক্ষ আমানতকারীর যে টাকা লুটপাট হয়েছে এবং এই রাজ্যের মানুষের যে অর্থ, বিশেষ করে গরিব মানুষের, এবং বিশেষ করে যিনি বিজিতা নাথ মাননীয় মন্ত্রী, যিনি মহিলা বলে দাবি করছেন, এই 14 লক্ষ আমানতকারীর মধ্যে বেশিরভাগ অংশের প্রতারিত মানুষ হচ্ছে মহিলা। বেশিরভাগ মহিলারা প্রতারিত হয়েছেন। কারণ এই যে ছোট ছোট করে জমানো টাকা,
এটা এই জমানোর যে একটা টার্গেট এই রাজ্যে আমরা দেখেছি, এই আমাদের মহিলাদের মধ্যে প্রবণতা বেশি থাকে। সেক্ষেত্রে উনি শব্দটা কেন ব্যবহার করেছেন? উনি কি সংবাদ মাধ্যমকে বোঝানোর জন্য, নাকি এই শব্দটা ঠিক সিবিআই তেও ব্যবহৃত হয়েছে, সিবিআই সামনে এসেছে তো? না, যখন উনি আতঙ্কিত, উনি জানেন এবং এই রাজ্যের মানুষ জানে, আমানতকারীরা জানে, আমি বলবো উনি আতঙ্কিত হয়েছেন। উনি আতঙ্কিত হয়ে কি বলবেন, কাকে বলবেন, সংবাদ মাধ্যমে কি উনি বেছে নিয়েছেন, কারণ আপনারাই বেশি করে এটা মানুষের মধ্যে প্রচার করছেন, এটা ওনার গাত্রদাহ হয়েছে, তাই বলছি। আচ্ছা, শ্যামলবাবুর কাছে যাবো। শ্যামলবাবু, উনি বলছেন, বলেবাবু বলছেন, আপনি শুনলেন উনি আতঙ্কিত, কি বলবেন? এটা তো ওনার নিজস্ব রাজনৈতিক ভাষ্যের কারণে বলছেন। আতঙ্কিত কিনা তিনি কি করে বুঝলেন? 1 নম্বর। 2 নম্বর কথা হলো, রোজবেলি ত্রিপুরাতে জন্ম হয়নি, রোজবেলির অফিস টফিস হেডকোয়ার্টার সবই আমরা জানি পশ্চিমবঙ্গে, এবং সেখানে আমরা যাদেরকে রাজনৈতিক নেতৃত্বকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বেশিরভাগই তিনি যেই দল থেকে এসেছেন সেই দলের লোকই। কাজে এগুলোতে এগুলো বলে কোনো লাভ হবে না যে আমরা টাকা মেরে দিয়েছে, তিনি দোষী, তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন, এইরকম কথা বলা আমার মনে হয় বেশি একটু আগেই বলে ফেলা হচ্ছে আর কি। যদি তিনি দোষী হন, দেখা যাবে ভবিষ্যতে তিনি দোষী কিনা। এখন পর্যন্ত এটার উপরে কোনো না, এখন পর্যন্ত এমন কিছুই প্রমাণ নেই যে ত্রিপুরা রাজ্যের বিশেষ করে বামফ্রন্টের নেতারা গিয়ে রোজবেলিতে টাকা নিয়ে এসছে গাড়ি করে গিয়ে, বা তাদের থেকে কোনো সুবিধা নিয়ে বাইরে ঘুরে এসে বিদেশ ভ্রমণ করে এসছে, এমন কোনো ঘটনা নেই। কিন্তু এরকম ঘটনা পশ্চিমবঙ্গে যারা অ্যারেস্ট হয়েছে তাদের প্রচুর হয়েছে। আমার কথা বলতে আপনার সময় বলিনি তো, আপনার সময় আমি বলিনি তো। আরে আপনার সময় আমি বলিনি তো, আপনি বলবেন আপনার সময় না, আপনি আপনার সময় বলবেন, আপনার সময় জমি দিয়েছে, আপনি বলে বলার জন্য সরকারি জমি দিয়েছে, দিতেই পারে, আপনি যদি দিয়েছে কেউ আসে, আপনি আপনার কথা বললে হবে না তো, আপনি গলাবাজি করলে হবে না, আপনি গলাবাজি করলে হবে না, সংবাদ মাধ্যম না আপনি গলাবাজি করছেন, আপনার সময় আমি বলিনি, আপনার সময় আমি বলিনি তো, এরকম কথা বলা যাবে না, এরকম কথা বলা যাবে না, এদের সঙ্গে তাহলে আমরা বুঝতে পারবো না, আমি অস্বীকার করছি না, অস্বীকার ব্যাপার নেই, আপনারা তো কোর্টে যাননি, কোর্টে যেতে আমরা বলেছি তো, কোর্টে যান, আরে আসবে, আপনারা সেই স্বপ্ন দেখুন বসে বসে, আগে আপনার নেতাদের বাঁচান যারা জেলে ঢুকেছে, আমরা তো আপনাদের নেতারা যারা জেলে ঢুকেছে তাদের বাঁচান, আমরা তো লড়ছি, হ্যাঁ কেরম লড়ছেন আমরা জানি, সিবিআই অফিসে গিয়ে ধর্ণা দিয়েছে, সিবিআই অফিসে গিয়ে ধর্ণা দিয়েছে, সিবিআই অফিসে গিয়ে ধর্ণা দিয়েছে, ঘেরাও করেছে, মহিলাদের পাঠিয়েছে বিচার করার জন্য, মদন মিত্রকে যদি হ্যাঁ অবশ্যই, তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন কিভাবে করবে, কিসের উপর, আপনার কাছে কি রেকর্ড আছে, কি রেকর্ড আছে, কেন হবে, আপনি যান না কোর্টে যান, কোর্টে গিয়ে জিজ্ঞেস করুন না, কেন হবে না, আপনি এখানে বললে হবে, আরে এগুলো কেউ আতঙ্কিত হয়নি, কেউ আতঙ্কিত হয়নি, আপনারা স্বপ্ন দেখছেন, আপনাদের দোষ ঢাকার জন্য এখন নতুন করছেন, আপনাদের দোষ ঢাকার জন্য সব এসব স্বপ্ন দেখছেন বসে বসে, মদন মিত্র গাড়ি দিয়ে টাকা এনেছে, এই অভিযোগটা দেখেছেন, হ্যাঁ সমান এক হয়েছে, কেউ বিশ্বাস করবে না আপনার কথা, আপনার কথা একই হবে, কেউ বিশ্বাস করবে, ঠিক আছে শুনুন, গলাবাজি করছে, মাত্র শুরু হয়েছে, মাত্র আপনি বলছেন মাত্র শুরু হয়েছে, সিবিআই এসেছে মাত্র শুরু হয়েছে আপনি বলছেন, সেই ক্ষেত্রে আপনি গলাবাজি করলে হবে, এখনো তো সময় অনেকটা আছে এবং অনেক আরো হবে, আপনি কি বলেন, আরো তো হবে, আরো তো ইনকোয়ারি হবে, বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস করি, আমরা আশা করি, এবং তো সেই ক্ষেত্রে ওনারা স্বপ্ন দেখেন, আমাদের বিশ্বাস আছে, ওনারা স্বপ্ন দেখেন ওইসব হবে, বিশ্বাস আছে, এবং এই সিবিআই এনকোয়ারির জন্য দীর্ঘদিন যাবে, আমরা আগে কংগ্রেস ছিলাম তখন আমরা আন্দোলন করেছি, বর্তমানে আমরা আন্দোলন করছি, বর্তমানে আমাদের ডিমান্ড এই চিট ফান্ড কাণ্ডে সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক সরকার, যে দলের নেতা মন্ত্রী এমপিরা যাচ্ছে জেলে তারা তো এইসব কথা বলবে, ব্যবস্থা করা তাদের তো বলা স্বাভাবিক, লোককে বিভ্রান্ত করার জন্য এটাই তো ভালো, কিন্তু আমরা লক্ষ্য করি ডিমান্ড, কিন্তু যাওয়ার সাহস হয়নি, যাওয়ার সাহস হয়নি, কোর্টে গিয়ে কথা বলা, রকম এনকোয়ারি না করে অন্য জায়গায় আসামে এনকোয়ারি হচ্ছে, উড়িষ্যায় এনকোয়ারি হচ্ছে, পশ্চিমবঙ্গে এনকোয়ারি হচ্ছে, কিন্তু আতুর ঘরে কেউ হাত দেয়নি, মাত্র আতুর ঘরে প্রবেশ করেছে। আগামীতে কি হবে, আগামীতে বিশ্বাস করি আগামীতে সবাইকে অ্যারেস্ট করবে, ওদের যেমন নেতারা অ্যারেস্ট হয়েছেন এরকম হবে আর কি, আর ভাবছেন, বিশ্বাস করি সেই স্বপ্ন দেখছেন, সিবিআই এই রাজ্যে আরো ব্যাপকভাবে এনকোয়ারি করে
দোষী যারা তাদেরকে জেলে পড়বেন, শাস্তির বিধান করবেন, এবং আমানতকারী যারা তাদের অর্থ ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করার রাস্তা তৈরি করবেন। রাস্তা, আচ্ছা বলবো, ঠিক আছে, আপনার কাছে আসবো। তবে সন্দীপ বাবুর কাছে যাবো। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে গতকাল আজকে যে ঘটনাটা হলো বা জেরাটেরা হলো, এই বিষয়টা নিয়ে ওনারা দুপক্ষই বলছেন, উনি বলছেন এটা স্বপ্ন দেখা, উনি বলছেন এটা হবে আশাবাদী উনি। আচ্ছা, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, পাশাপাশি আইনজীবী, ওই ক্ষেত্রতে আপনার কাছে এটা বুঝতে চাইবো সন্দীপ বাবু, আজকের পর কি হতে পারে এমন যে দ্বিতীয়ার্ধেও এই বিজিতা নাথের এই প্রসঙ্গ উঠে আসতে পারে, বা উনি আবার ডাক পেতে পারেন, বা অন্যান্যরাও কোনো ডাক পাওয়ার এমন কোনো লক্ষণ আছে কি? আপনার কি মনে হয়? মানে সিবিআই ইনভেস্টিগেশনে কেস ডায়েরির ভেতর কি আছে এটা সিবিআই বলতে পারবে, এটা নোবডি ক্যান স্পিক না। যে ক্ষেত্রে ওনারা বলেছেন অনেক কিছু আছে, রাজনীতি করেন তারা তো বলবেনই, ডেফিনেটলি বলবেন, না বলাটাই তো মানে ব্যতিক্রম। ওনারা তো বলবেনই, রাজনীতি করছেন ওরা তো বলবেনই, হ্যাঁ। কিন্তু আমরা তো ধরুন বলার সময় একটু ভাবতে হবে যে কাকে ধরবে, এটা আমি কি করে জানি, কাকে জিজ্ঞাসাবাদ করবো, এটা তো আমার নলেজে থাকার কথা না। বরঞ্চ আমার মনে হয় আপনারা যে সমস্ত বাইট ফাইট গুলো দেখাচ্ছেন তাদেরকেও সিবিআই একটু জিজ্ঞাসাবাদ করা উচিত, হ্যাঁ। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের যারা আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কেন? আমি দেখলাম প্রচন্ড কনফিডেন্ট, এভরিবডি প্রচন্ড কনফিডেন্ট যে জিজ্ঞাসাবাদ করা হবে, গ্রেপ্তার হবে, দেখবেন জেলে পোড়া হবে। তো নিশ্চয়ই ডেফিনেটলি তাদের কাছে কোনো সোর্স আছে, ডকুমেন্ট আছে, আইদার অফ দিস টু। ঠিক আছে, আমরা দেখে নেব এই বিজিতা নাথ, আমাদের মন্ত্রী আজকে যাকে জেরা করা হয়েছে, আমাদের সিবিআই যাকে জেরা করেছেন, এই মন্ত্রী যখন ধর্মনগর গেছেন কোনো একটা প্রোগ্রামে, উনি কি বলেছেন, এবং রতনলাল নাথ যখন আমাদের এখানে আলোচনায় এসেছিলেন তখন এই বিজিতা নাথ কি বলেছেন ওনার ভাষণে, ওটা একটা শুনবো। বিজিতা নাথ ধর্মনগর গিয়ে কি বলেছেন ঠিক। 12 নভেম্বর 2008 মন্ত্রী হিসাবে উনি সেখানে রোজভ্যালি নয়া বাড়ি উদ্বোধন করার সময় উনি বলছেন রোজভ্যালিতে টাকা বিনিয়োগের আহ্বান জানান, এবং উনি বলেন তিনি নিজেও রোজভ্যালিতে ডিপোজিট করেছেন। Many political party even হ্যাঁ, আমরা এই বিষয়টা শুনলাম যে উনি কি বলেছেন। তবে পরিষ্কার হওয়ার জন্য আবার আমরা দেখব, কারণ এটা আমরা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা দেখতে পারিনি, বুঝতে পারিনি বিষয়টা। ধর্মনগর গিয়ে বিজিতা নাথ আমাদের মন্ত্রী ঠিক কি বলেছিলেন এই বিষয়ে, এবং রতনলাল নাথ আর বিধায়ক তৃণমূল কংগ্রেস, উনি আমাদের এইখানে আলোচনা করতে এসে এই বিজিতা নাথ যা বলেছেন তার ডকুমেন্ট সহ দেখিয়েছেন। যখন সন্দীপবাবু বলছেন, তুলে আনছেন এই প্রসঙ্গটা, তাই আমরা একবার দেখে নেব বিষয়টা। ধর্মনগর গিয়ে কি বলেছেন। নিজে ধর্মনগরে 12 নভেম্বর 2008 মন্ত্রী হিসাবে উনি সেখানে রোজভ্যালি নয়া বাড়ি উদ্বোধন করার সময় উনি বলছেন রোজভ্যালিতে টাকা বিনিয়োগের আহ্বান জানান, এবং উনি বলেন তিনি নিজেও রোজভ্যালিতে ডিপোজিট করেছেন। আমরা দেখলাম যে উনি কি বলেছেন, যে উনি একটা ভাষণে বলছেন আপনারা অফেন্সটা কি হলো, হ্যাঁ তাতে অফেন্সটা কি। আচ্ছা, আপনি যখন বলি শুধু ভ্যানগার্ড দেখেন, রাজ্যে অনেকগুলো ইলেকট্রনিক চ্যানেল আছে, আপনি শুধু ভ্যানগার্ড দেখেন, হ্যাঁ। আসলে ধরুন তর্কের খাতিরে ধরে নিই, ভ্যানগার্ডের যেটা দেখানো হয় সেটা মূল ব্যবসা না, অন্য ব্যবসা আছে তাদের। তো আমি কি অপরাধ করলাম? হোয়াট ইজ দ্য অফেন্স? না, যেহেতু আপনি অন্য দলের প্রসঙ্গ আনছেন, না কথাটা শুনুন, টু দি পয়েন্ট কথা যখন হবে, আইনের চুলচেরে বিশ্লেষণ হবে। আমি যদি বলি আপনি রোজভ্যালিতে টাকা ইনভেস্ট করুন, আমিও রোজভ্যালিতে করেছি, ইন্টারেস্ট বেশি দেয়, লাভ তার জন্য করেছি, হোয়াট ইজ দ্য অফেন্স? অফেন্স কনস্টিটিউট হওয়া সেই জিনিসই হবে হুইচ ইজ ফরবিডেন বাই ল। রাস্তার বাদিকে চলা হচ্ছে নিয়ম, লেফট হ্যান্ড ড্রাইভ, গাড়ির পেছনে দেখবেন লেখা থাকে লেফট হ্যান্ড ড্রাইভ। একটা লোক শুরু করলো কি, আরে ও তো রাস্তার ডান দিকে যাচ্ছে, তাকে তো পুলিশ ধরছে না, আমিও ডান দিকে গেলাম, তা আমাকে পুলিশ ধরলো, বললো নো ইট ইজ এ লেফট হ্যান্ড ড্রাইভ, রুল অফ ট্রাফিক হচ্ছে লেফট হ্যান্ড ড্রাইভ, আপনি রাস্তার বাদিকে গাড়ি চালাবেন, আপনি কেন ডান দিকে এসেছেন, আমাকে এবার ধরলো। তার মানে কি, দ্য থিং হুইচ ইজ ফরবিডেন বাই ল, যেটা আইন আপনাকে অ্যালাউ করে না, সমাজ অ্যালাউ করে না,
দ্যাট ইজ অ্যান অফেন্স। হ্যাঁ সন্দীপ বাবু ঠিক আছে, ঠিক বলেছেন, এখন কিন্তু আমি না। বলতে চাইছি এই কথাটা কে বলেছেন? রতনলাল নাথ এটা তথ্য হিসেবে তুলে ধরেছে, পত্রিকার কোটিং। পত্রিকার কোটিং। আমি এটা বুঝতে চাইছি আপনি যখন বলেছেন যারা এরকম বলছে, যারা এরকম বিষয়গুলোকে বলছে, ওনাদেরকেও তথ্য প্রমাণের বিষয়টা তুলে ধরতে হবে এবং ওনাদের বিষয়টাও দেখতে হবে, তখনই আমরা এটা দেখালাম। এটাই বলুন। আজকে কথা হচ্ছে রতনলাল নাথ দায়িত্বশীল নেতা, তাতে কোনো সন্দেহ নেই। 2-3 দিন আগে আমি দেখেছি সুদীপ রায় বর্মন RTA এর মাধ্যমে অনেকগুলো তথ্য এনেছেন, তথ্য এনে দেখিয়েছেন যে এ রাজ্যে 2000 সালে একটি আইন হয়েছে ফর দ্য প্রোটেকশন অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য ডেপোজিটার্স, কিন্তু আইনের যে রুল, আইনটা কিভাবে প্রবর্তিত হবে, রুলটা 2007 পর্যন্ত করেননি। 2013 সালে 27 মে কতগুলো 3টে FIR পাঠানো হয়েছে টাকার অঙ্ক কম দেখিয়ে। সিবিআই অর্থনৈতিক অফেন্সের তদন্ত করছে, সিবিআই মামলাগুলো নেয়নি। 2015 সালের জুন মাস অবধি ডিএম এর কাছে রোজভ্যালির স্টেটমেন্ট জমা দেওয়া আছে, তার মানে আগরতলাতে আপনি একদিকে পুলিশের কাছে মামলা পাঠাচ্ছেন সিবিআই এর কাছে, 2015 জুন পর্যন্ত ওরা ব্যবসা করছে, ওর স্টেটমেন্ট আপনার ডিএম কে দিচ্ছে। ঠিক আছে, তার মানে কি আমি যদি সেফলি ধরে নিই 13 থেকে 15, যে জায়গাটাতে আমার মনে হয়েছে রুল করেনি রাজ্য সরকার, বলবেন আমাকে ল ডিপার্টমেন্টে পাঠিয়েছিলাম, ফাইল পড়ে রয়েছে, এটা ঠিক আছে। আমার কাছে যে পিরিয়ডটা মনে হয়েছে সেটা হচ্ছে 2013-তে মানিকলাল দাস এখানে রিড করলেন, তারপরে কি করে সিবিআই ব্যবসা আর রোজভ্যালি ব্যবসা করে যায়, রাজ্য সরকার কেন তাদেরকে সুযোগ করে দেননি? ঠিক আছে, এই জায়গাটাতে ইনভলভমেন্ট অফ দি স্টেট গভর্নমেন্ট, সেটা যদি কেউ প্যাট্রোনাইজ করে, এটা আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হন, রাজ্যের মাননীয় মন্ত্রী বিজিতা নাথ হন, তারা অপরাধ। বিজিতা নাথের প্রসঙ্গটা কি মুকুল রায়ের দিকে করাচ্ছে? অর্থাৎ সিবিআই এর এই ময়দানে যেটা আমরা পশ্চিমবাংলায় দেখছিলাম, এরকম কি কিছু হচ্ছে যেখানে আমরা দেখেছি মুকুল রায় যখন জেরা হয়েছে এমন একটা হাবভাব দেখা যায়নি, তখন তৃণমূল কংগ্রেসের যারা ছিলেন তাদের খুব একটা মানে বিষয়টা খুব গরমাগরম চলছিল তখন পশ্চিমবাংলায়, এবং তখন একটা ছাড় ভাব যে কিছুই হয়নি দেখেছিলাম। কিন্তু এরপরে আমরা যেটা সংবাদ মাধ্যম বা অন্যান্যভাবে উঠে এসেছে কথা, যে এরপরেই কিন্তু তাপস পাল কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায় ওনাদের জালে ভরে সিবিআই। আসলে এমনটা হতে যাচ্ছে না তো? এই নিয়ে আলোচনা, এবং আলোচনায় আছেন অতিথি হিসাবে বলাই গোস্বামী, যিনি তৃণমূল কংগ্রেস থেকে আছেন সন্দীপ দত্ত রায়, যিনি সন্দীপ দত্ত চৌধুরী, যিনি আমাদের রাজনৈতিক বিশ্লেষক এবং বিশিষ্ট আইনজীবী, আছেন শ্যামল রায়, যিনি ফরওয়ার্ড ব্লক থেকে আছেন। আমাদের আলোচনা হচ্ছে, ঠিক বিরতি যাওয়ার আগে আলোচনা হচ্ছিল এই বিষয়টা নিয়ে। আমরা যাবো বলয়বাবুর কাছে। বলয়বাবু, বুঝতে চাইবো যে এই বিষয়টা কি মুকুল রায়ের মতো গড়াচ্ছে নাকি অন্য কিছু, কি মনে হচ্ছে? আমি জানি না, এটা আপনাদের অনুমান। মুকুল বাবু কি বলেছেন, আপনাদের কাছে কিভাবে তথ্য এসছে এই ব্যাপারটা আমার জানা নেই। তো মুকুল বাবুকে জিজ্ঞেস করেছে, মুকুল বাবুকে জিজ্ঞেস করার পরেও আমাদের তৃণমূল কংগ্রেসের অন্যান্য এমপিদেরকে জেরা করেছে এবং ওরা জেলে নিয়েছে, জেলে নিয়ে রাখতে পারেননি, আবার জামিনে চলে এসছে, কোনো প্রমাণপত্র দিতে পারেনি। আমাদের বক্তব্যটা এই জায়গাতেই, যেখানে রোজভ্যালির আতুর ঘর ত্রিপুরা, যে অপরাধ আমরা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে যেটুকু আমরা জেনেছি, আমরা তো আর কেসের ফাইলপত্র দেখতে পারিনি, সংবাদ জগতের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে আমরা যতটুকু জেনেছি যে এই অপরাধে সিবিআই যা বলেছে, এই অপরাধে এদেরকে জেলে পড়া হয়েছে। আমরা লক্ষ্য করছি এই ত্রিপুরার যে এর চাইতে সেম অপরাধ, অধিক অপরাধ করা সত্ত্বেও তারাও এখন খোলা আকাশের নিচে আছে। তাদের জায়গাটা ওই জায়গায় হবে না কেন? না, মাত্র তো এলো আপনারা বারবার ওই প্রশ্নে যাচ্ছেন কেন? অবশ্যই আসবো আপনার কাছে। ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্যই তো আমাদের দাবিটা। হ্যাঁ, আপনারা দাবি করবেন, অবশ্যই আপনারা রাজনৈতিক দল দাবি করবেন। আমি সন্দীপ বাবুর কাছে যাবো। সন্দীপ বাবু, আপনি তুলনা করেছেন মুকুল রায়ের প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে কিনা। আপনি যদি ওই জায়গাটাতে একটু ডেট ব্যাক চলে যান, আপনি মনে করে দেখুন, মুকুল রায় অলমোস্ট মমতা ব্যানার্জির পর দ্বিতীয় শক্তিমান ব্যক্তি ছিলেন তৃণমূল কংগ্রেসে। এই ঘটনার পর আস্তে আস্তে মুকুল রায়ের সঙ্গে দিল্লির সেন্ট্রাল হলে কেউ দেখা করেন না। মুকুল রায়ের পরামর্শ কিংবা তার প্রশ্রয়ে অমিতাভ মজুমদার একটি রাজনৈতিক দল তৈরি করার জন্য ইলেকশন কমিশনে প্রেয়ার করে দিলেন, এবং মিডিয়ারা বললো যে সম্ভবত মুকুল ওদের দলে জয়েন করবেন, অমিতাভ মজুমদারের দলে জয়েন করবেন এবং কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করবেন। এরকম অনেক স্পেকুলেশন 2011 সালের নির্বাচন, 2016 সালের নির্বাচনের আগে হয়েছিল। আস্তে আস্তে প্রায় পর্দার অন্তরালে চলে যাওয়ার মতো মুকুল রায়ের অবস্থা হয়েছিল। হঠাৎ করে মুকুল রায় আবার ভেসে উঠলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে এখন অল ইন্ডিয়ার বোধহয় সম্ভবত ভাইস প্রেসিডেন্ট, আবার উনি স্বমহিমায় প্রতিষ্ঠিত। এটার সঙ্গে আপনি যেটা বলেছেন সেটার আমি একটা মিল পাই। বিজিতা নাথ
আজকে যে সার্টিফিকেট সিবিআই কে দিয়েছেন অনেকটা মুকুল রায়ের মতো, উনি বলেছেন সারা জীবন যারা লড়াই সংগ্রাম করেছে সিবিআই এর বিরুদ্ধে, কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলে সারা জীবন বলতো কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইউপিএ 1 ইউপিএ 2 শরিক হয়ে যারা বলতো কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই কে কংগ্রেস রাজনৈতিক ভাবে ইউজ করছে। পশ্চিমবাংলার নেতায় নন্দীগ্রাম, কেশপুর কিংবা লাভপুর যেখানেই কোনো ঘটনা হয়েছে, যখন সিবিআই দিয়েছে তখন বলেছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে কেন্দ্রীয় সরকার সিবিআইটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। আর ত্রিপুরার ক্ষেত্রে বলছে সিবিআই হচ্ছে মানুষের সবচেয়ে, আজকে বিজেন্দ্রনাথ বলেছেন, আপনার কাছে ভিডিও ফুটেজ আছে, রাজ্যের ভারতবর্ষের একটি নিরপেক্ষ এবং মানুষের কাছে সবচেয়ে বেশি আস্থা এই সিবিআই এর প্রতি। উনি সার্টিফাই করছেন সিবিআই কে, যাদের লড়াই সংগ্রাম ধারাবাহিকভাবে এই কেন্দ্রীয় সংস্থাটির বিরুদ্ধে, তদন্তের বিরুদ্ধে যে তারা এটাকে ইউজ করা হয়, উনি সার্টিফিকেট দিচ্ছেন। তো এখন সার্টিফিকেট দিতে দিতে হয়তো দল কি করবেন, এটা দলে আমার যেটা মনে হয় উনি সিনিয়র লিডার তপন চক্রবর্তী, ওনাকে নোটিশ দেওয়ার পর উনি মহাকরণ থেকে বেরোনোর সময় বলেছিলেন আপনাদের প্রশ্নের উত্তরে যে সিবিআইটাকে তো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আর আজকে যখন বিজেন্দ্রনাথকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি মনে করেন যে সিবিআইটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, বিজেপি করছে, বুঝছে না, সেটা আমি বলি না। ওনাকে প্রশ্ন করা হয়েছে আজকে যে রাজ্যের বিরোধী দলরা তো বলছেন যে আপনার যা যা কমন কথা বলছেন, উনি বলছেন না বিরোধী দলরা তো ওদের কাজ করবেনি, তার মানে তোমরাও বাবা একটু ঠান্ডা থাকো। এই করতে করতে হয়তো দেখা যাবে দলের মধ্যে উনি কোনটাসা হতে হতে একেবারে সাইড লাইনে চলে গেলেন, বাকি যাক শত্রু পরে পরে নতুন সেট কিছু লোক দৌড়ের মধ্যে রইলেন, নতুন সেট যারা দৌড়ের মধ্যে রইলেন, যারা কিছু না কিছু সুবিধা বা মধ্যপন্থা অবলম্বন করে কিছু পেয়েছেন, হয়তো মাঝখান থেকে তারা ফেসে গেলেন, দলেরও হয়তো এমন একটা সিদ্ধান্ত হতে পারে বিজেতা তুমি থাকো এইভাবে। বাকি ওই রামশ্যাম যদু মধু আছে যারা কাকু বিরোধী, যারা কাকুর জয়ের ধ্বজা ফতফত করে উড়ান না, সে কাকু তো তাদেরকে পছন্দ করবেন না। কিছু লোককে হয়তো কাকু এইভাবে বিজিতানাথের মাধ্যমে বলে টলে দিয়ে, কিছু লোককে সরিয়ে দিয়ে ওই সেই মুকুল রায়ের থিওরি, আবার দেখবেন বিজিতা রায় রাজ্যের ক্যাবিনেটের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে হঠাৎ করে উদিত হয়ে গেলেন পরের টার্মে। দ্যাট মে বি পসিবল, রাজনীতিতে সবই সম্ভব, অসম্ভব কিছুই না। আমাদের আলোচনা এইভাবে এই বিষয়ে হচ্ছে যে এমনটা হচ্ছে কিনা, সন্দীপ বাবু হয়তো ছায়া দেখছেন, কি শ্যামল বাবু দেখছেন কি কিছু এমনটা ছায়া দেখা যাচ্ছে কি? এটা তো যার যার নিজস্ব ভাষ্য তিনি দিতেই পারেন, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, গেস করে কেউ ভাবতে পারেন এরকম হচ্ছে। তো আমার মনে হয় না, মানে বাস্তবভাবে যদি মানে আমরা প্র্যাকটিক্যালি যদি অ্যানালাইসিস করি, এমন কিছু একসঙ্গে তুলনা করার মতো বিষয় নয়। এটা মুকুল রায়ের ব্যাপার অনেক 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 বড় ব্যাপার ছিল, সেটা আমরা দেখেছি পেপারে। এটা কি ছোট? এটা এখানে এমন কিছু ব্যাপার এখন পর্যন্ত আমরা দেখিনি পেপারে বা কোনো কথাই, যেখানে বিরাট করে এই ব্যাপারগুলো আসতে পারে। পেপারে লিখলে তো আবার মন্ত্রী বলবেন না, পেপারে লিখলে না, নিউজ পেপারে সাধারণত এটা মন্ত্রী কি বলেছেন, কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সব পেপারের বিরুদ্ধে তো বলার মতো কোনো কারণ নেই নিশ্চয়ই। সবাই যে সমানভাবে মানে লিখবে তাও না, প্রত্যেকেরই যার যার লাইনে লিখতেই পারেন নিজস্ব মতামত। না, সেটা তো এইটা তো অনেক মিডিয়ার কাছে উনি ক্রেজ হতেন না। না, সে তো অনেকের কাছে। ব্রিটিশ রাজ পরিবারের মেয়ে দেখে লেডি ডাইনার গাড়ির পেছনে সাংবাদিকরা দৌড়ান। না, সেটা তো সেটা তো নিশ্চয়ই। বিগ বি সেলিব্রিটি থেকে বিগ বি একটা টুইট করলে সারা ইন্ডিয়াতে এটা রিঅ্যাকশন বের হয়, বিকজ দে আর দ্য সেলিব্রিটি। তো আপনি রাজ্যের মন্ত্রী, আপনাকে নিয়ে মিডিয়া আপনাকে নোটিশ দিয়েছে, মিডিয়া বলবে না? সেটা যাই হোক, আপনি ধর্মনগর বসে থাকলে আপনাকে কে খোঁজ করতো? আজকে সুদীপ রায় বর্মন যদি ইঞ্জিনিয়ার হয়ে রাজ্যে এতদিনে চাকরি করলে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার টু ইঞ্জিনিয়ার হয়ে যেতেন, কে খোঁজ করতো সুদীপ রায় বর্মনকে? রতনলাল নাথ যদি প্র্যাকটিস করতেন কোর্টে, কে খোঁজ করতো? তাদেরকে নিয়ে মিডিয়া খোঁজ করতো। রতনবাবু আপনি আসেন কালকে আপনার স্টুডিওতে, রতনবাবুকে আপনি তথ্যের একজন সম্রাট বলে আপনি উদ্বোধন অভিবাদন জানিয়েছেন, আপনি চন্দন গতকাল রতনলাল নাথকে। ত্রিপুরা রাজ্যে যদি তথ্যকে আবিষ্কার করে থাকেন, তথ্যভিত্তিক রাজনীতি করে থাকেন, সেটা রতনলাল নাথ। রতনবাবু যদি লয়ের ডিগ্রিটা নিয়ে কোর্টে প্র্যাকটিস করতেন, আপনি মিডিয়া ওনাকে ডেকে আনতেন, নিশ্চয়ই আনলেন না, বিকজ দে আর দ্য সেলিব্রিটি ইন দেয়ার ফিল্ড। সুদীপ রায় বর্মন মিডিয়া কোন প্রেস মিট করলে মিডিয়া ভর্তি থাকে। কেন ভর্তি থাকে? সুদীপ বাবু কিছু তথ্য নির্ভর কোনো কথা বলবেন, বাস্তব কথা। আজকে বিরোজিৎ বাবু যদি একটা প্রেস মিট ডাকেন কংগ্রেস ভবনে, কংগ্রেসের আজকে নেই, অনেকে অনেক কিছু বলছেন, তারপরে মিডিয়া ভর্তি থাকে। কেন? বিরোজিৎ বাবু এটি সর্বভারতীয় দলের ধারক বাহক ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে। তো উনি বলবেন কথা। বিজন দর আজকে যদি সিপিএম ক্ষমতা থেকেও চলে যায়, বিজন বাবু, গৌতম বাবু তারা যদি কোনো প্রেস মিট ডাকেন, কিংবা তারা যদি কোনো ম্যাটারে কোনো রিঅ্যাকশন বা প্রেস রিলিজ দেন, ইট উইল বি হাইলি পাবলিসাইজড বিকজ দে আর ইন দ্য পাবলিক লাইফ। বিজিতনাথ এটাকে এইভাবে রিঅ্যাক্ট করছেন কেন মিডিয়ার উপর দিয়ে? উনি যদি মন্ত্রী না হতেন, উনি যদি ধর্মনগরের প্রত্যন্ত গ্রামে বসে থাকতেন,
কে ওনাকে খোঁজ করতো? আজকে যদি বিজিতা নাথের কোনো রক্তপাত হয়, তার শরীর থেকে যদি নীল রক্ত বের হয়, মিডিয়া যদি সেটা দেখা যায় মানুষের রক্ত তো লাল হয়, আপনার রক্ত নীল কি করে হলেন, উনি কি তখন মিডিয়ার বিরুদ্ধে খেপে বলবেন যে আই এম নট হেলস ফ্রম এ ব্লু ব্লাড, আমি আই এম হেলস ফ্রম এ নাথ কমিউনিটি, আমি ওবিসি, আপনি আমার সম্বন্ধে কেন বলছেন এই কথা, আমার জাতি গোষ্ঠীকে আপনি অপমান করছেন? আরে বিকজ ইউ আর এ সেলিব্রিটি। উনি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা তো আমি প্রথম স্টার্টিং এ বলেছি, মাননীয় মন্ত্রী, আমাদের রাজ্যের মন্ত্রী, উনি সিপিএম পার্টির মন্ত্রী না। ওনার হয়তো আপনাদের সঙ্গে দেখে উনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে এইভাবে রিয়েক্ট করেছেন যে আমি তো সিপিআইএম পার্টির মন্ত্রী, আমায় তো সিপিএম কি বলবে, সিপিএম কি বলবে, সিপিএম কি বলবে, আমাকে একটা বোম ফাটাতে হবে, মিডিয়াকে দেখেছি বোম ফাটাতে হবে। কিন্তু সিএস ফর দ্য টাইম বিং আমার মনে হয় উনি ভুলে গেছেন উনি আমাদের মন্ত্রী। আচ্ছা যাই হোক, আমার মনে হয় দেখ আমি কথাটা হয়েছে এবার হ্যাঁ শ্যামলবাবু বলুন। আপনি বলেছেন ঠিক আছে, আপনার বিশ্লেষণ আপনি করলেন, সেটা মানে ব্লু ব্লাডের কিনা, কে অভিজাত ফ্যামিলি থেকে এসেছে কিনা সেটাও হ্যাঁ হ্যাঁ বলুন। সেটাই তো মিডিয়া যদি বিষয় হলো শ্যামলবাবু না না উনি অন্য একটা অ্যাঙ্গেল থেকে হয়তো বলেছেন তিনি না অ্যাঙ্গেল তো আজকে যেটা অ্যাঙ্গেল, আজকে যে অ্যাঙ্গেল আপনি যদি খোঁজেন তাহলে আজকে তো গেল সাংবাদিকরা, শুধু সাংবাদিকরা গেল না, কি বলেছে কোনো পত্রিকায়, সব পত্রিকার কথা আমি জানি না, কোনো পত্রিকায় এটা মানে আক্রমণাত্মকভাবে লিখেছে, তার জন্য তিনি খুব প্রকাশ করতেই পারেন, সেটা কোনো ব্যাপার না, সেটাকে মানে এইভাবে হাইলাইট করারও বিষয় না যে কেন বলেছেন কি সবাই আপনাদের ঘরে মা বোন নেই, এটা কোন ধরনের সেটা উনি কথা যাদের ঘরে মা মারা গেছেন বোন নেই তারাই একমাত্র মিডিয়ার লোক ওনাকে নিয়ে লিখতে পারবে, না না এই কথা না, কেউ লিখতে পারবেন না, এটা তো আপনার বিশেষ না, আপনাদের ঘরে মা বোন নেই, মা বোন নেই বলতে উনি বোঝাতে চাইছেন যদি ওনার সম্মানহানিকর কিছু লিখে থাকেন এবং আপত্তিকর কিছু লিখে You go for defamation. কোর্টে যেতে পারেন, আপনি কোর্টে যান, মাননীয় মামলা করুন, সেটা তো অনেক পরের কথা, মামলা করতে পারেন, সেটা তো অনেক পরের কথা, যদি সম্মানহানি হয়ে থাকে না না শুনুন সেটা তো কেউ বলেনি। দেবযানী মুখোপাধ্যায় আজকে পর্যন্ত জেলের কাস্টডির ভেতরে না, সারদার হ্যাঁ সেটা এক নম্বর মুকুটিন সম্রাজ্ঞী দেবযানী মুখোপাধ্যায় আজকেও মহিলা বলে কি অপরাধ করলে বা অপরাধের সঙ্গে জড়িত থাকে না না আপনার বোম্বে ইন্দ্রাণী মুখার্জি বোম্বে মিডিয়া ডন আপনারা বলেছেন শুনুন উনি জেলে না এখনো, আরে তার মানে কি সেটা তো সেটা তো আলাদা কথা, প্রথম থেকে বলছি বিজেপিকে অপরাধী ভেবে আমাদের একদম আলোচনা করা উচিত না, সেই কথাই উনি বলতে চাইছেন, সাক্ষী হিসেবে দেখেছে করতে পারেন, কিন্তু না উনি যেভাবে না না যে ধারাতে করেছেন শুনুন ওনাকে যে উনি 21% ওনার রিঅ্যাকশন ওনার আমার না না আমার কথা হলো ওনাকে তো ডাকেই হবে, উনি যেভাবে মিডিয়ার বিরুদ্ধে উনি ওনাকে যেভাবে জেরা করা হয়েছে সেটা তো অভিযুক্ত হিসেবে করেনি, এটা তো অন দ্য ফেস অফ দি নোটিশ অফ সিবিআই ইট ইজ ক্লিয়ার, কিন্তু প্রতিন ঘোষাল যে নোটিশ পাঠিয়েছেন, প্রতিন ঘোষাল ইন্সপেক্টর অফ সিবিআই, হ্যাঁ ঠিক আছে সেটাই তো বলছি, সিজিও কমপ্লেক্স ওয়েস্ট বেঙ্গল আন্ডার ক্যালকাটা পিএস কেস, ক্যালকাটার কেস নাম্বার 39/14, সেটাতে তো পরিষ্কার প্রতিন ঘোষ প্রথম লাইনেই লিখে দিয়েছেন, একদম ক্যাপশন কলামে, কস্ট টাইটেল কলামে, নোটিশ আন্ডার সেকশন 160 সিআরপিসি, ক্লিয়ার। তো বিজেপি জানাতে এভাবে রিঅ্যাক্ট করছেন কেন? আচ্ছা সেটা তো বলতে যাব, এমন রিঅ্যাক্ট করছেন কেন? নাকি কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছে বলে আমার মনে হয়, যেটা উনি ভিতরে হয়তো বলতে পারেননি, বাইরে এসে সাংবাদিকদের সামনে না না ভিতরে বলা একবারে উগলে দিচ্ছেন, ভিতরে বলা না, তার খবরের কোনো কারণ থাকতে পারে, কোন লেখায় কোন পত্রিকায় কি লিখেছে সব তো আমি জানি না, না ঠিক আছে, কিন্তু ভিতরে এমন কিছু হয়নি তো, যা ভিতরে এটা হলো আপনাদের থেকে বেরিয়ে এসে, এটা হলো কারো কষ্ট কল্পনা যে উনি এরকম করেছেন, ওই রিঅ্যাকশন করেছেন, কষ্ট কল্পনা না, এটা হলো কষ্ট কল্পনা যে উনি কেন বলেছেন, উনি যদি মেমরি লস হয় উনি আরেকবার দেখে, এটা হলো না শ্যামল বাবু যদি না না ফর দ্য টাইমিং মেমরি লস হয় এখন দেখা ফর দ্য টাইমিং মেমরি লস হয়নি, এরকম হয় হঠাৎ করে হ্যালুসিনেশন হয়, হঠাৎ করে না না হ্যালুসিনেশন হয়নি, এটা আপনি আবার কষ্ট কল্পনাই হয়েছে, আপনার কোন পত্রিকায় কি লিখেছে আপনি দেখেছেন, উনি কি কোন পত্রিকার বিরুদ্ধে স্পেসিফিকলি বলেছেন, উনি মুড়িয়ে বলেছেন, তাহলে আমরা বলতে পারতাম কোথায় কোন পত্রিকায় লিখেছে, সেটা তো ওনার ব্যাপার, না না কেন আমি ওকালতি না, ওকালতিটা আপনাদের কাজ, ওকালতিটা আপনাদের কাজ, এই তো আপনাদের কাজ, ঠিক আছে আপনারই কাজ, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য আপনারাই বানাতে পারেন, আরে আপনারাই করেন, এটা সবাই জানে, ঠিক আছে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য আপনারা পারেন সবকিছু, শুনুন আপনারা সবই পারেন। শ্যামল বাবু আমি এটা বুঝতে যাবো, ঠিক আছে অনেক দূর এগিয়ে গেছি আমরা, এটা বুঝতে যাবো যেহেতু আমরা একেবারে শেষ পর্যায়ে বুঝতে চাইবো যে যখন সিবিআই এলো,
সিবিআই আসার সাথে সাথে একজন ব্যাংকের কর্মীকে আনার কারণটা কি? মানে ওটা ও ব্যাংকের কর্মী বা ব্যাংক ম্যানেজার বা ওই ব্যাংকের একজন আধিকারিক সিবিআই এর সাথে থাকার Interrogation-এর বুঝে সময়। হ্যাঁ interrogation, Exactly, এটা একটু বুঝিয়ে বলবেন। সেটা তো সিবিআই বলতে পারবে ভাই, আমি তো বলতে পারবো না এটা তাহলে কেন সন্দীপ নিয়েছে। বাবুর কাছে যাব। আচ্ছা সন্দীপ বাবু, এটা এটা কেন একটু নিয়েছে, পরিষ্কার করুন তো, আসলে কেন কাকে আনা হয়? কাকে আনবেন সেটা সিবিআই এর ব্যাপার, যারা আচ্ছা, তদন্ত করছে, অনুমান করা যায় না। শুনুন, যারা তদন্ত করছে এটা তাদের ব্যাপার, কেন এনেছেন এটা তো আমি বলবো কি করে? না, তদন্তে আমরা যেটা দেখেছি, তদন্তের কাজে যখনই পুলিশ যায় তখন কোনো ব্যক্তিকে নিয়ে যাওয়া মানে এখানে সন্দেহের কিছু কারণ থেকেই যায়। এখানে সিবিআই আসছে জিজ্ঞাসাবাদ, সেটা পরিষ্কার হতে পারে, পরিষ্কার সেটা ক্লিয়ার করার জন্য দিতে পারে কোনো ব্যাপারে। সংসদ অর্থই হচ্ছে ব্যাংকের সাথে কোথাও না কোথাও লেনদেনের, যদি ব্যাংক তো এর বেশি না, লেনদেনের ম্যাটারটা নিয়েই ব্যাংক বোধহয় কাজটা করে, পাওনা দাওনা জমা এইসব নিয়ে করে। প্যান কার্ড এইসবের মধ্যেই হয়তো বা কিছু কেউ ডিপোজিট করলে প্যান কার্ড নাম্বার যদি তার সেটা থাকে, রিসেন্টলি একটা লিংক আপ হচ্ছে আধারের সঙ্গে, এগুলি পার্টিকুলারস থাকলে ব্যাংকে নিয়ে যদি আমি 10 লাখ টাকা জমা দিই, ব্যাংক আমার টাকা রেখে দেবেন। ব্যাংকের এটা দায়িত্ব নাই টাকাটা আমি কোত্থেকে নিয়ে এসেছি, ব্যাংক শুধু চাইবে আমার প্যান কার্ডটা আছে কিনা, বিকজ ইট উইল বি লুকড ইনটু বাই দ্য ইনকাম ট্যাক্স অথরিটি অর দ্য এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তো মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার সময় যদি কোনো ব্যাংক আধিকারিক উপস্থিত থেকে থাকেন, সেটা তো ধরুন কি বলবো, সেটা একটা টোটাল ম্যাটারটাই একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে। আমি বলি না যে সন্দেহ কিংবা সন্দেহের একেবারে প্রক্সিমিটির কাছাকাছি, নট দ্যাট, আমি বলি একটা বাতাবরণ তৈরি করে। নাহলে ব্যাংক অথরিটি কেন থাকবেন? একটা মিনিস্টারকে সিবিআই ইন্টারোগেশন করছেন, সিবিআই কি ইন্টারোগেশন করছেন আমরা কেউ জানি না, সিপিআইএম দলের কেউ অন ক্যামেরা বলতে পারবেন না। যদি বিজিতানাথ সবটা বমিও করেন মেলার মাঠ গিয়ে আজকে যে আমাকে এই প্রশ্ন করেছিল, এই উত্তর দিয়েছি, আপনাদের প্রশ্নের উত্তরে সিপিআইএম দলের কোন শীর্ষ নেতৃবৃন্দ এটা বলতে পারবেন না এই প্রশ্ন করা হয়েছে, এই উত্তর দিয়েছেন, কেউ বলতে পারবেন না, বলবেনই না এটা। কিন্তু এটা ঘটনা আপনাদের মিডিয়ার দৌলতে দেখেছি, মিডিয়ার দৌলতে, কারণ ওখানে আমরা কেউই ছিলাম না, আমরা 3 জন কেউই ছিলাম না, যে 4 জন লোক ছিলেন, 2 জন সিবিআই এর আধিকারিক, 1 জন রাজ্য পুলিশের মহিলা আধিকারিক, 1 জন ব্যাংক আধিকারিক, 3 জনের উপস্থিতি নিয়ে কারোর মনে কোনো সন্দেহের অবকাশ নেই। মিনিস্টারকে 4 দেওয়ালের ভিতরে ইন্টারোগেশন করছেন, সেখানে ব্যাংক আধিকারিক কেন থাকবেন? একটা প্রশ্ন সন্দেহের বাতাবরণ কিন্তু মানুষের মনে তৈরি করে। এখন ধরুন কার মনে কিভাবে তৈরি করবে? যদি এই প্রশ্নটা শ্যামল বাবুকে আমি করি, শ্যামল বাবু বলবেন এটা সিবিআই বুঝতে পারবে, আর গিয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই। আপনি জানেন, আপনি ছিলেন, ওরা যেটা বলেন আপনি দেখেছেন, আপনি করেছেন, আপনি জানেন, ওরা যে ধরনের মানে ক্লাস করে ওদেরকে ছেড়ে দেওয়া হয় ময়দানে, উনি ওনার মতো বলবেন। ওনাকে জিজ্ঞেস করলে উনি বলবেন দুর্নীতি, নিশ্চয়ই একটা অনৈতিক ট্রানজাকশন হয়েছে। এই ট্রানজাকশনটাকে করবোরেট করার জন্য ব্যাংক আধিকারিকরাও উপস্থিত রেখেছেন। উনি একটা মানে যার যার দিকে তাকিয়ে যার যার মতো বিশ্লেষণ আমরা হয়েছে। সাধারণ নাগরিক, এটা না, সাধারণ নাগরিক আপনি যেটাই বলেন এটা একটা স্বাভাবিকভাবে সন্দেহের বাতাবরণ। আপনি আইনের লোক, আমি যেমন বলি, আইনের দিকে বলছেন, সন্দেহটা কিন্তু সন্দেহের বাতাবরণ তৈরি করে এবং এটা শুধু আমি না, এটা এটা সাধারণ যে কোনো নাগরিক, করবে। সাধারণ সাধারণ নাগরিক যদি জানে, সাধারণ নাগরিকেরও কিন্তু এই প্রশ্ন আসবে যে সিবিআই আমি তো বলে দিলাম আমারটা, আমি তো আমারটা বলে দিলাম, এখন আপনারা ব্যাখ্যা দেন। তাহলে ডান যাই হোক, আমার কথা হলো সমস্যা এটা কালায়। আমি তো আগেই বলেছি, এইসব স্বপ্ন ওরা দেখতেই পারেন, ভালো কিছু না দেখে খারাপটাই দেখতে চাইবেন। তবে যাই হোক, সেটা তো আগামী দিনে কিছুদিনের মধ্যে হয়তো ভবিষ্যতে প্রমাণ হবে। আমরা খারাপটা চাই না, আমরা চাই আমানতকারীরা যেটা চাই, সেটা আমরাও চাই, যারা যদি কেউ দোষী হয় আইনের পথে চলবে। হয়েছে ওনারা চাইছেন আমাদের টাকা নিশ্চয়ই অর্থ লুটপাট যারা করেছে তাদের, যারা অর্থ লুটপাট করবে তাদের হতেই পারে, আগে কারা করেছে সেটা দেখুন। আমাদের ডিমান্ড কিন্তু ওই জায়গায়, আমাদেরও কথা এটাই, যদি কেউ করে থাকে তাদের আগে আইডেন্টিফাই করুন। জন্য আমাদের নিশ্চয়ই এই ব্যাপারে সবাই অসংখ্য ধন্যবাদ। আমানতকারীদের জন্য যদি হয়ে থাকে তাহলে আপনারা অন্যান্য রাজ্যে যারা করেছে তাদেরকে আগে দেখুন কি করে আপনারা এই আমানতকারীদের টাকা ফেরত দেবেন। অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকের এই টাকা নিয়েছেন, অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এবং দর্শক যারা দেখছেন ওনাদের সময় দিয়েছেন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, দেখেছেন। তবে যেতে যেতে বলতে হচ্ছে যে অতিথিদের ভাষ্যতে এটা উঠে আসছে যে কোথাও না কোথাও সন্দেহ তো সৃষ্টি হচ্ছেই। কেন একজন ব্যাংক আধিকারিক ও সিবিআই এর সাথে গেল, এই বিষয়ে একটা সন্দেহের ছাপ অতিথিরা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই বিষয়েও দেখতে পাচ্ছেন, এই বিষয়ে ওনারা কথা বলেছেন যে যাই হোক সিবিআই এর সাথে যাই কথা হোক, কিন্তু বেরিয়ে ম্যাডাম বিজিতা নাথ
যিনি আমাদের সবার আমাদের রাজ্যের মন্ত্রী, উনি হঠাৎ করে সাংবাদিকদের উপরে এভাবে খেপে গেলেন কেন, সাংবাদিকদের এভাবে কঠিন ভাষায় কথা বললেন কেন? হয়তো বা ক্ষুণ্ণ হয়েছেন উনি। তবে সংবাদপত্রের মতো কাজ করে সংবাদ জগৎ, ওনাদের সংবাদপত্র বা সংবাদ জগতের কাজ নিরপেক্ষভাবে কাজ করা। সেই ক্ষেত্রে একজন মন্ত্রী হিসেবে এবং একজন সেলিব্রিটি হিসেবে আমরা অবশ্যই যখনই এরকম রাজনৈতিক নেতা বা নেত্রী যখনই এরকম একটা বিষয়ে ওনার সাথে জড়িয়ে যায়, তখন কিন্তু আমাদের লেখালেখি করতে হয়, বলতে হয়। সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক নেতার খুশি করা এবং দুঃখ দেওয়ার মতো অবস্থা আমাদের থাকে না। আমরা আমাদের মতো কাজ করি মানুষের জন্য, মানুষের হয়ে। সেই ক্ষেত্রে যদি উনি নির্দোষ স্থাপিত হন তাহলে আমরা অবশ্যই সেখানে নির্দোষী বলবো, আর যদি দোষী স্থাপিত হন তাহলে দোষী বলবো। সেই ক্ষেত্রে আগামী কি হয় দেখার। সিবিআই এসেছে, মাত্র কাজ শুরু করেছে। আগামী দিন এই বলটা সিবিআইয়ের ময়দানে কোন দিকে গড়ায় তো দেখার। এটা কি মুকুল রায়ের মতো হতে যাচ্ছে নাকি অন্য কিছু, এই বিষয়ে অবশ্যই দেখব। তবে অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে, সিবিআইয়ের এই ময়দান কোন দিকে খেলে বল, কোন দিকে হয় গোল। অপেক্ষা থাকবো। তবে কথা বলতে যেতে এই কথা বলে রাজনেতা, বিচার করে জনতার উপর বিচার ছেড়ে। আর যেহেতু সিবিআইয়ের মাঠে বল, তাই সিবিআইয়ের উপর ছেড়ে সবকিছু আমরা চলে যাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি তর্কযুক্তি গল্প থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।